Okay, so then let's start. Can you see the slide? Yes, sir. Okay, so today we are going to take chapter 8, location planning and analysis. So objectives, if you see what are the things we are going to discuss here, it's a big list. Why should we make a location decision? Why location decisions are important? What are the options available? The major factors that affect location decisions and decision process is techniques. So let's see. Need for location decisions. Okay. Okay. So need for location decisions. Can you guess why should we take location decision and need? Okay, there are several reasons. First one could be the marketing strategy. I know you are familiar with these two terms, marketing and strategy, both. You have a strategy. So maybe strategy can be taken a bit like it is a kind of plan, but it is future oriented, detailed plan of a company's intent. Okay. So not all places or all locations are strategically important for your business. So due to this marketing strategy, few locations or sometimes a single location could be the best suitable for you. Okay. Second point is cost of doing business. Okay, cost of doing business means you may think of a place where production cost is lower, and not only production, maybe the operating cost, total cost of doing business is minimum. So we should try to find out a place where cost of doing business is lower. The growth, this is an obvious one. Okay, think of now স্বপ্ন আগোরা অথবা বা আমরা যদি বলি আড়ং। ওকে দেখেন স্বপ্ন এখন একসময় it started with Dhaka, but now you can find it in many places of Savar. So when they were moving towards Savar, they were in need to find out a location where they will start their operation and so on. Depletion of resources. If resources are finished, utilized,
In that case also you may need to find out a new location. Okay, এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের দেশে পেপার মিল, কাগজের কল কোথায় আছে ছিল বলতে পারেন? ছোটবেলায় আমরা মুখস্থ করেছি। স্যার কর্ণফুলী। Where is it? চন্দ্রঘোনা পেপার মিল নাম শুনেছেন? কর্ণফুলী, ইট ইজ, এগুলো আগের আমরা একসাথে যদি বলি তাহলে হিল ট্র্যাক্টস, চিটাগাং হিল ট্র্যাক্টস। কেন ওই জায়গাতে করা হয়েছিল বলেন তো? Because of availability of raw materials like bamboo and wood. এখন যদি ওই জায়গা সব বাঁশ কাঠ ব্যবহার হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে কি ওখানে আর ফ্যাক্টরি রাখার যৌক্তিকতা থাকবে? না। তো এরকম যদি রিসোর্স আপনার শেষ হয়ে যায়, তখনও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতে পারে। সো কোথায় যাবেন? সো ইউ নিড টু মেক এ ডিসিশন। এবার আমরা দেখব অপশনস। তার আগে নেচার যদি বলি, এটাও আপনার কাইন্ড অফ ক্যাপাসিটি প্ল্যানিং, প্রসেস সিলেকশনের মতো লং টার্ম। স্যার তার মানে তো হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস, গ্রোথ এবং ডিপ্লিশন তিনটাই প্লেসের উপরে নির্ভর করছে বা লোকেশনের উপরে। সবগুলাই উপরে ডিপেন্ড করে আপনি প্লেস সিলেক্ট করবেন। ওকে, মার্কেটিং স্ট্র্যাটেজি, ধর একটা জায়গা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, তাহলে ওই জায়গাটা আপনি চুজ করবেন, ওইটা খুঁজবেন কোন জায়গাটা আপনার স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। কস্ট অফ ডুইং বিজনেস কোথায় লোয়ার সেটা আপনি খুঁজবেন। হ্যাঁ, আপনি যখন গ্রো করবেন তখন আপনি কোন জায়গাতে আপনার অপারেশনটা করবেন। রিসোর্স শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন পরবর্তীতে আমার কোথায় আমি আমার ফ্যাক্টরিটা খুলবো বা আমার মিল বা চালু করব। অল আর রিলেটেড টু দ্য লোকেশন ডিসিশনস। এটা অলরেডি আমি বলেছি, দেখেন যে আগের মতো এটা লং টার্ম কমিটমেন্ট থাকবে এবং এটার ইম্প্যাক্ট থাকে ইনভেস্টমেন্ট, রেভিনিউ এন্ড অপারেশনে, সাপ্লাই চেনে। অবজেক্টিভটা আমরা একটা এখানে খেয়াল করতে পারি। যদিও আমরা বলছি লোকেশন ডিসিশন, বেসিক্যালি দুইটা জিনিস দেখা হয়, একটা হচ্ছে প্রফিট পোটেনশিয়াল, এটা একটা জিনিস। প্রফিট পোটেনশিয়ালের পরেই it's not that you will find out a single location, rather you will select a combination of locations from where according to your convenience you will choose one. যেমন ধরেন আমি যদি গার্মেন্ট ফ্যাক্টরি খুলতে চাই বাংলাদেশে, তাহলে আমার প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ, গাজীপুর অ্যান্ড সাভার, অল প্লেসেস আর ফাইন। অথবা চিটাগাং হতে পারে, কুমিল্লা হতে পারে, আর অনেক জায়গা আছে। এখন আমি যদি সাভারে থাকি তাহলে মনে হয় সাভারে আমি চুজ করবো, কারণ ইট ইজ কনভিনিয়েন্ট ফর মি। তাহলে আমি আগে এই নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এরকম কয়েকটা লোকেশন ঠিক করে সেখান থেকে একটা বাস করি। দিস ইজ দ্য অবজেক্টিভ। অপশনস, আমরা যদি অপশনস এর কথা বলি, you see there are three different options. Expand existing facilities, এর মানেটা হচ্ছে এই যে আমরা যে স্বপ্নের কথা বলছি বা আড়ঙ্গের কথা বলছি, এটা কি একই কাজ করতেছে না? রিটেল শপ ঢাকাতে যে স্যার সাউন্ডটা কম মনে হচ্ছে স্যার, একটু বাড়িয়ে দেওয়া যাবে স্যার? আমার সাউন্ড যথেষ্ট আছে, আপনি আপনার সাউন্ডটা বাড়ান। জি স্যার, থ্যাঙ্কস। আপনারটা বাড়িয়েছেন? বানিয়েছি স্যার। জি, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, ইটস 78%। ওকে, 85 দিলাম, 90 দিলাম। কিন্তু আমার সাউন্ড দিয়ে তো আমি শুনবো, আপনি শুনতে হলে তো আপনারটা বাড়াতে হবে, জি স্যার। তাই না? জি স্যার। এখন এই যে স্বপ্ন, ধরেন ঢাকার একটা আউটলেট মনে করেন আর সাভার, একই কাজ করছে না এরা, রিটেল শপ। তাহলে এই ক্ষেত্রে এক্সিস্টিং ফ্যাসিলিটি যদি আপনি বাড়ান, তখন একটা অপশন হচ্ছে ফর দিস অলসো ইউ নিড এ নিউ লোকেশন।
এর বাইরে যদি অ্যাড নিউ ফ্যাসিলিটিস, তার মানে আপনি যে গুডস বা সার্ভিসেস আপনি প্রোডিউস অথবা ডেলিভার করছেন এর বাইরে কোনো কিছু করতে চাচ্ছেন, সেটার জন্য আপনার একটা লোকেশন লাগতে পারে, দ্যাট ইজ অ্যাড নিউ ফ্যাসিলিটিস। অ্যান্ড লাস্টলি মুভটা হচ্ছে ওই যে ডিপ্লিশন অফ রিসোর্স বললাম না, সেটার সাথে রিলেটেড। যে আমি এখানে র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি চিন্তা করে আমি আমার ফ্যাক্টরি ওপেন করেছিলাম, এখন এখান থেকে আর র মেটেরিয়াল পাওয়া যায় না, তাহলে আমি এখান থেকে আরেক জায়গায় চলে যেতে পারি ইফ আই উইশ অ্যান্ড ইফ দেয়ার আর অপরচুনিটি হোয়ার। এর বাইরেও অন্য অনেক কারণেও মুভ হতে পারে। ইফ ইউ রিমেম্বার, I think 6 to 7 years back, British Airways used to fly from our Bangladesh, but they shifted their business from Bangladesh to Nepal. Whatever was the reason, I think we don't know, maybe due to some strategic issues, but result we know that they have moved their business from Dhaka to Nepal. So in this three way, you can find or you need three different locations, three options for expanding existing facilities, for adding new facilities, and for moving. Then making location decisions. Okay, it is also the one kind of decision making, but here difference is here we know the problem. So problem identification is not here. Problem is what? We need to find out a suitable location. So এখানে আমার ওই আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেমটা এখানে থাকছে না, বাকি স্টেপগুলো থাকবে। যেমন ধরেন ডিসাইড অন দ্য ক্রাইটেরিয়া, অন হোয়াট বেসিস উইল সিলেক্ট, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, এটসেট্রা। And then the most important one is the identify the important factors. একটু খেয়াল করবেন আপনারা, এটার সাথেই মানে পরবর্তীগুলো রিলেটেড হবে, and if you understand it clearly, then it will help you to solve the numerical problems. সেটা হচ্ছে দেখেন, আচ্ছা আমি যদি এখন সিমেন্ট তৈরি করি, তাহলে আমার এই সিমেন্টের জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে বলেন তো দেখি। প্রথমত হচ্ছে র মেটেরিয়াল, তাই না, ক্লিংকার। আমাদের দেশে যা ছিল তা অলরেডি ব্যবহার হয়ে গেছে, এখন সবগুলোই আমাকে ইম্পোর্ট করে আনতে হয়। তো আমি এই যদি র মেটেরিয়াল ইম্পোর্ট করে আনবো কিভাবে? রোড, এয়ার না ওয়াটার, ইন হুইচ ওয়ে? স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়াটারেই মনে হয় ম্যাক্সিমামটা নিয়ে আসে। ওয়াটার, যেহেতু বিদেশ থেকে আনবো। তার মানে আপনি সিমেন্ট ফ্যাক্টরি খুলতে চাইলে আপনার লোকেশনের ক্ষেত্রে সি পোর্ট অথবা রিভার পোর্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? অথবা অথবা না, ইন অ্যাডিশন হতে পারে যেখানে আপনি প্রডিউস করবেন। ওকে, ধরেন সি পোর্ট আছে, বাট ওইখান থেকে মার্কেটে যাওয়ার জন্য গুড কমিউনিকেশন নাই, মানে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিজ ইজ নট আপ টু ডেট। তাহলে আমরা সেগুলো, তাহলে ট্রান্সপোর্টেশন হতে পারে আমার রেল কানেকশন, অথবা হতে পারে আমার রোড কানেকশন। এখন এইভাবে যদি আমি আরেকটা জিনিস তুলনা করি, ধরেন ইউ ওয়ান্ট টু প্রডিউস টি, চা বাগান করবেন, তাহলে হোয়াট আর দ্য থিংস ইম্পর্টেন্ট হিয়ার? আই থিঙ্ক দ্য ক্লাইমেট অর ওয়েদার। যেমন আমার এমন একটা জায়গা লাগবে যেখানে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু পানি জমে থাকতে পারবে না, তার মানে আমার উঁচু জমি লাগবে, অথবা হাইল্যান্ড অথবা স্লোপ থাকবে, এরকম কোনো ল্যান্ড। তার মানে এখন এইখানে সেকেন্ড স্টেজে গিয়ে আমি যেটা করব, আপনাকে যেটা করতে হবে যে the goods or service you are planning to produce, you need to identify the factors what are important for your goods or services.
যেমন উদাহরণ আমি দিলাম এরকম। তো আপনি ধরেন 1টা 2টা 5টা 10টা অ্যাকর্ডিং টু ইউর গুডস অর সার্ভিস ইউ উইল আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। এরপর একটা হচ্ছে ডেভেলপ অল্টারনেটিভ লোকেশন এন্ড কাম ব্যাক এগেইন টু দ্য আর্লিয়ার ওয়ান। ধরেন আমি সিমেন্ট ফ্যাক্টরি করছি, তাহলে আমার সিপোর্ট বা রিভার পোর্ট ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি কি চাইলে ঢাকা শহরের মধ্যে সিমেন্ট ফ্যাক্টরি করতে পারবো? হ্যাঁ, এটা বুড়িগঙ্গার কাছে হইলে হয়তো পারতে পারে, কারণ এখানে পোর্ট আছে, কিন্তু অন্য কারণে এটা হবে না, ল্যান্ড বা আদার্স কস্টের ক্ষেত্রে। তো দেখেন আমাদের দেশে বেশিরভাগ সিমেন্ট ফ্যাক্টরিগুলো হয়েছে কত মেঘনা ঘাটে, ওটা সমুদ্র থেকেও কাছে, নদী থেকে কাছে, এবং সেখান থেকে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসও ভালো। তাহলে ওই যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো আপনি আইডেন্টিফাই করলেন সেকেন্ড স্টেজে, এই ফ্যাক্টর গুলা কোথায় কোথায় অ্যাভেলেবল আছে সেটাই হচ্ছে আপনার অল্টারনেটিভ। ওকে, যেমন মনে করেন আমি বলি চালনা, মোংলা বা পতেঙ্গা, ওকে, বা রিভার পোর্টের কথা যদি চিন্তা করি তাহলে নারায়ণগঞ্জ, হ্যাঁ, মেঘনার ওইখানটা হতে পারে, খুলনা হতে পারে, এদিকে ধরেন যমুনার কোনো জায়গায় হতে পারে। আমি যদি চা বাগান তৈরি করি তাহলে আমার অলরেডি হতে পারে কি সিলেট, হিল ট্র্যাক্টস, এদিকে পঞ্চগড়ের দিকে কিছু। তাহলে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপটা হচ্ছে কি আমার ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করা হুইচ আর ইম্পর্টেন্ট, অ্যান্ড থার্ড গুলো হচ্ছে যে ওই ফ্যাক্টরগুলো কোথায় অ্যাভেলেবল সেগুলো নিয়ে হচ্ছে আমার অল্টারনেটিভ, সেটা আইডেন্টিফাই করা। লাস্টলি বলতে পারি ইন এসেন্স, এরপরেও একটা দুটা ইয়ে আছে, ওগুলো অর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা ইন এসেন্স লাস্ট বলতো, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। এই যে অল্টারনেটিভ গুলো আপনি চুজ করলেন, যেমন ধরেন আপনি ওকে বুড়িগঙ্গা ধরলেন বা মেঘনাঘাট বা নারায়ণগঞ্জের শীতলক্ষা দুই পার, হ্যাঁ, এই জায়গাগুলো আপনি বললেন। এখন এর মধ্যে কোন জায়গাটা আপনার বেটার অর দ্য বেস্ট সেটা আপনাকে ইভ্যালুয়েট করতে হবে। সো এই ইভ্যালুয়েশনটা আমরা করি ইন থ্রি স্টেপস অর থ্রি স্টেজেস। কিভাবে? ফার্স্ট অফ অল উই আইডেন্টিফাই দ্য জেনারেল রিজন। এই রিজনটা আমরা কম, যেমন ধরেন আপনি মনে করেন একটা ছোট বিজনেস করবেন বাংলাদেশে বলি, তাহলে ধরেন আপনি চিন্তা করতে পারেন নর্দার্ন রিজনে করবেন, সাউদার্ন রিজনে, ওয়েস্টার্ন, ইস্টার্ন, অর ইভেন ঢাকা। আমি যদি ঢাকাকে একটা রিজন বলি, ঠিক আছে? And now you see, in compared to your business, Dhaka is a very big place. So next stage is from Dhaka, you need to choose or select some communities. যেমন মনে করেন মিরপুর, বসুন্ধরা, ওকে, বারিধারা, বসিলা, এরকম ব্যাপারগুলা। এখন ধরেন আপনি সিলেক্ট করলেন মিরপুর। এখন এই মিরপুরেও অনেক জায়গা, সো আপনি যেখানে বিজনেস করবেন আপনার তুলনায় মিরপুর ইজ এ বিগ প্লেস। সো থার্ড স্টেজ বা থার্ড স্টেপে গিয়ে পার্টিকুলারলি দ্য হোল্ডিং নাম্বারস, কোন জায়গাটাতে, সেটাকে আমরা বলি সাইট। সো ইউ নিড টু ডিফাইন অর আইডেন্টিফাই এট হুইচ সাইট ইউ উইল অপারেট। তাহলে once again if I say the আমরা ইভ্যালুয়েশন কিভাবে করব, প্রথমে আমি রিজন চিন্তা করব যে কোন রিজনে যাব। যেমন আমি যদি আগের উদাহরণে ফিরে আসি, আমি যদি চা বাগান করতে চাই তাহলে নিশ্চয় আমি সেন্ট্রাল বাংলাদেশ রিজনটা করব না, বা সাউদার্ন বাংলাদেশে চিন্তা করব না। কারণ কি? কারণ সাউদার্নে ওরকম উঁচু ল্যান্ড হয় না যেখানে পানি জমবে না, বৃষ্টির পরিমাণও কম্পারেটিভলি কম। তাইলে আমার কোন জায়গায় যেতে হবে? সিলেট এরিয়াতে। এখন সিলেট এরিয়াতে গিয়ে দেখলেন সিলেট তো অনেক বড় জায়গা, এখানে অনেক পাহাড় আছে, তাহলে আপনাকে তো নির্দিষ্ট একটা এরিয়া ওর মধ্যে ভাগ করতে হবে, সেটাকে আমি মনে করি কমিউনিটি। কমিউনিটির মধ্যে গিয়ে আপনি একটা নির্দিষ্ট ধরেন টিলা নিলেন, এই টিলাটা আপনার বাগান হবে, সেটা হচ্ছে সাইট। ইউ ক্যান থিঙ্ক ইন দিস ওয়ে। আফটার ইভ্যালুয়েশন, অ্যাকর্ডিং টু ইউর কনভিনিয়েন্স অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্টস অর ক্যাপাসিটি, সবগুলো মিলিয়ে ইউ উইল সিলেক্ট দ্য বেস্ট ওয়ান ফর ইউ। evaluate and make selection. এখন এই যে চারটা ভাবে আমরা যদি তিনটা স্টেজ যদি বলি, যে রিজিওনাল, তারপরে কমিউনিটি, তারপরে সাইট, এই জিনিসগুলো আরেকটু আমরা ডিটেলসে দেখবো।
what are the factors that helps us or that determines whether this location will be, this region, even community or site will be chosen or not. So regional factor, community consideration, site related, and multiple plan factor. This is a different one, but due to some reason it will be discussed in this slide. আমরা একটা একটা করে ধরি। এই রিজনাল ফ্যাক্টরটা কি? আচ্ছা ধরেন এই ম্যাপটা কি আমরা চিনি? জি স্যার, ইউএস। ইউএসএ, ওটাতে পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা এখন এটা তো একটা ফেডারেল স্টেট, খেয়াল করে, ফেডারেল গভর্নমেন্ট, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট স্টেটস, তাই না? এবং প্রবাবলি দেয়ার আর সো মেনি ডিফারেন্সেস অ্যামং দ্য বিটুইন দ্য স্টেটস। এখন এই একটা স্টেটকে যদি আমি এক একটা রিজন হিসেবে চিন্তা করি, বা আমাদের দেশের ক্ষেত্রে আমরা যদি বলি ওই যে নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, মিডিল, এরকম, তো কোন কোন ফ্যাক্টর গুলো আমি কনসিডার করব টু সিলেক্ট এ রিজন? প্রথমত দেখতে হবে যে লোকেশন অফ র ম্যাটেরিয়াল। যে রিজনে যাচ্ছি সেই রিজনে র ম্যাটেরিয়াল পাওয়া যায় কিনা। যেমন ধরেন আপনি চিন্তা করছেন যে সুটকির ফ্যাক্টরি আপনি বিজনেস করবেন, তাহলে আপনার ফ্যাক্টরিটা কি নর্থ বেঙ্গলে করলে হবে? বলেন। না স্যার, সমুদ্রের কাছাকাছি করতে হবে। এটা অ্যাটলিস্ট সাউদার্ন পার্টে যেতে হবে, তাই না? কারণ ওই শুটকি বেশিরভাগ মাছ ওদিক থেকেই পাওয়া যায়। নর্দার্ন এরিয়াতে নদী নালা কম, সাগর তো নাই। তাহলে প্রথমতই আমি দেখবো যে আমার র ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি অথবা ইজি অ্যাক্সেস। যেমন ধরেন আমার দেশে কোনো জায়গাতেই ক্লিংকার এখন নাই, কিন্তু কোন জায়গা থেকে আমি ইজিলি আনতে পারবো সেটা। এরপরে দেখবো মার্কেটের অবস্থা কি, প্রক্সিমিটি টু মার্কেট, how far or how is the, then labor factors. ওকে, অনেকে মনে করতে পারে স্যার এটা কি কেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে? লেবার আমাদের দেশে ফ্যাক্টর না, সেটা হচ্ছে আনস্কিল্ড লেবার। You can get any amount at any time in a sense, but what about skilled labor? আমাদের দেশে we are shortage of skilled labor। তাহলে আপনাকে ওইটাকে মাথায় রাখতে হবে যে প্রয়োজনীয় লেবার আমি কোন এরিয়াতে পাবো, সেটা আমার মাথায় রাখতে হবে। যেমন ধরেন মিডল ইস্টের কথা যদি চিন্তা করেন, তাদের কোনো নিজস্ব লেবার ওই অর্থে নাই, সেজন্য তারা টোটালি ডিপেন্ডেন্ট অন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। Climate and taxes. Okay, do you know the difference between climate and taxes? মানে climate and weather, sorry. Can anyone say? স্যার ক্লাইমেট হচ্ছে স্যার তাৎক্ষণিক যে অবস্থা আর কি, পরিবেশের যে অবস্থা সেটা। আর ওয়েদার হচ্ছে স্যার কয়েক দিনের একটা ফোরকাস্ট হইতে পারে, সেটাকে আমরা ওয়েদার বলছি। না 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 না, টোটালি ভুল। আমরা ছোটবেলায় মুখস্থ করছি, আপনারা পড়েন নাই। এক বছরের গড়কে বলা হয় ওয়েদার, আবহাওয়া। ওকে, 1 year অ্যাভারেজ, এটা হচ্ছে ওয়েদার। ওকে, আর এই 35 ইয়ার্স অথবা 30 ইয়ার্স কখনো বলে, এর অ্যাভারেজ অফ ওয়েদারকে বলা হয় ক্লাইমেট। ওকে,
তো এখানে আমরা লং টার্ম যেটা সেটাকেই বোঝানো হচ্ছে। ওয়েদার এক বছরে গরম হতে পারে, অ্যাভারেজে দেখা যাচ্ছে যেমন আমাদের বাংলাদেশকে আমরা কি বলি, নাতিশীতোষ্ণ, এখানে না শীত না গরম, এরকম ব্যাপারটা। এটা কিভাবে জানা গেছে, এই যে 30-35 বছরের গড় ধরে চিন্তা করা। এখন ধরেন হয়তো একটু উষ্ণতাটা বাড়ছে, তাহলে এমন হতে পারে যে 30 বছর পরে এই ক্লাইমেট সম্পর্কে আমরা অন্য কথা বলতে পারি, যদি এভাবে বাড়তেই থাকে। Anyway, why climate is so important to choose regional factor? I hope you all understand why it is. যেমন ধরেন আমি যদি আম বাগান করতে চাই, ম্যাঙ্গো অর্চার্ড, ঢাকা শহরে করলে হবে? বলেন। কি ব্যাপার, কেউ কিছু বলতেছেন? আপনারা কি ঢাকাতে আমের বাগান করবেন নাকি? না স্যার, পসিবল না স্যার। না স্যার, করবো না স্যার, রাজশাহীতে করবো। হ্যাঁ, আপনি যাবেন ওয়েস্টার্ন অথবা নর্দার্ন পার্টে নর্মালি, আর কিছু কিছু ক্ষেত্রে এখন ওই যে পাহাড়ের দিকে হচ্ছে, বাট নর্মালি নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট। কেন? বিকজ অফ ক্লাইমেট। আপনি যদি এই যে চা বাগানের কথা বললাম, যে আপনি যদি চা বাগান করতে চান, তাইলেও এই ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এগুলো তো হবে না। কোথায় যেতে হবে আমাকে? সিলেট, পার্বত্য চট্টগ্রাম, ওই দিকে। ইট ইজ বিকজ অফ ক্লাইমেট। আমি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেই, হুইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দিস। আপনাদের মধ্যে কেউ কি নারায়ণগঞ্জবাসী আছেন? জি স্যার। আপনি, থ্যাংক ইউ, আপনি অস্বীকার করেছেন। হ্যাঁ, কেউ কেউ বলতে চায় না নারায়ণগঞ্জ, কেন বলতে চায় না সেটা জানি না। আপনার নাম কি, কে বললেন, বলেন তার একবার। স্যার আমি শ্রাবণ। ওকে, আচ্ছা, প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, কেন বলেন তো? স্যার শিল্প কারখানার ক্যাপিটাল বলা হতো একসময় এটাকে। না, সেটা আপনি ঠিক বলছেন। আমি যদি বলি প্রাচ্যের ডান্ডি এরকম, আচ্ছা তাহলে আমি বলি, দেখেন, ড্যান্ডি বেসিক্যালি একটা স্কটল্যান্ডের বন্দর শহর, হুইচ ইজ ফেমাস ফর উইভিং ক্লথ। ওকে, once upon a time in Bangladesh, Narayanganj was very very famous for weaving hosiery garments. Still আপনারা দেখবেন the undergarments we use, যেমন সেন্ডু গেঞ্জি, আন্ডারওয়্যার, এই জাতীয় যে সুতির জিনিসগুলা, still it is produced in Narayanganj, and most of them are produced in Narayanganj, and a small portion is produced in Tangail and Sirajganj, like that. Do you know what is the reason behind it? কেন নারায়ণগঞ্জ এটা হতো বা স্টিল হয়? নারায়ণগঞ্জবাসী থাকতে পারে, নাও পারে, অন্যদের কারো আইডিয়া আছে? কি যে আমরা আবহাওয়ার ইতিহাস, কারণে কি ওই হ্যাঁ জায়গাটা, বলেন বলেন। মানে ওই জায়গাটার আবহাওয়ার স্যার কারণে? বুঝতে পারিনি কোশ্চেন স্যার। আচ্ছা, কাছাকাছি গেছেন। আমি বলেছি কোন ধরনের কাপড়ের জন্য বিখ্যাত। ধরেন তুলা থেকে সুতির কাপড় কিভাবে তৈরি হয়? তুলা থেকে সুতা তৈরি করা হয় না? তুলা থেকে সুতা তৈরি করার জন্য এক ধরনের পার্টিকুলার ময়েশ্চার, এক ধরনের পার্টিকুলার টেম্পারেচার, এই জিনিসগুলো লাগে। তো ওই শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ওই এলাকাতে এই ময়েশ্চার এবং টেম্পারেচার, এই কম্বিনেশনটা ওয়াজ দ্য বেস্ট ফর উইভিং থ্রেডস ফ্রম কটন। তুলা থেকে সুতা তৈরি করার জন্য খুব ভালো একটা ছিল ওই নারায়ণগঞ্জে। এখন শীতলক্ষ্যা ওই অর্থে নাই, মরে গেছে, বাট স্টিল কিছু ফ্যাক্টরি তো আমাদের আছে। তাহলে ক্লাইমেট ইজ ইম্পর্টেন্ট বাট নট ফর অল টাইপস অফ প্রোডাক্টস, গুডস অর সার্ভিস। তাহলে আপনাকে চিন্তা করতে হবে দ্য গুড অর সার্ভিস ইউ আর প্ল্যানিং টু প্রডিউস, whether it is important, climate is important for your product or not. If it is important, then you must consider that appropriate climate is available in that region you are considering for or not.
Have you got the point? ইয়েস স্যার। এবার আসি ট্যাক্সেস। ওকে, ট্যাক্সের ক্ষেত্রে আমি আগে বলেছি, জানি না, আমি নতুন একটা জিনিস আপনার দেখাই, যারা অ্যাকাউন্টিং পড়েছি আমরা সবাই জানি। ধরেন আপনার সেলস, টোটাল সেলস বা রেভিনিউ, সেখান থেকে আমি যদি বোথ কস্ট, ফিক্সড এন্ড ভ্যারিয়েবল বাদ দেই, যেটা থাকে সেটাকে কি বলি আমরা? গ্রস প্রফিট বা ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখান থেকে কি বাদ দেয়? ইন্টারেস্ট। কাকে দিয়ে দেয়? ওই যে ডিবেঞ্চার হোল্ডার বা প্রিফার্ড শেয়ার হোল্ডার বা ব্যাংক থেকে লোন নিয়েছেন সেটা। এরপরে যেটা থাকে সেটাকে কি বলি? আপনার অ্যাকাউন্টিং কেউ পড়েন নাই? ইবিটি বাকি থাকে, পর ট্যাক্স বাদ দেই আমরা। তাহলে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এইখান থেকে আমরা বাদ দেই ট্যাক্স। তারপর যেটা থাকে সেটাকে বলি আমরা নেট ইনকাম। এখন খেয়াল করে দেখেন, আমার ইবিটি যদি 100 টাকা বা 100 কোটি টাকা হয়, আমাদের দেশে কর্পোরেট ট্যাক্স হচ্ছে 40%, তাহলে আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে 40 কোটি টাকা বা 40 টাকা। তাহলে নেট ইনকাম যেটা হবে সেটা হচ্ছে 60 টাকা বা 60 কোটি টাকা। এখন খেয়াল করেন হাউ ডিফিকাল্ট ইট ইজ। 100 কোটি টাকা ইনকাম হয়েছে, সেখান থেকে আপনাকে 40 কোটি টাকা এই সরকারকে দিয়ে দিতে হচ্ছে। এখন যদি এটা কোনো জায়গায় কম হয়, যেমন আমাদের দেশে ট্যাক্স হলিডে আছে, অনেক ফরেন কোম্পানিকে ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, এর মানেটা হচ্ছে যে তারা কোনো ট্যাক্স পে করবে না ফর এ সার্টেন ইয়ার। ওইটা হলো ট্যাক্স হলিডে। তার মানে কি, আমি যখন রিজন খুঁজবো আমাকে অবশ্যই ট্যাক্সের ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে হোয়ার ট্যাক্স ইজ লোয়ার। কারণ প্রোডাকশন কস্ট বেশি হলেও ট্যাক্স যদি খুব কম হয় তাহলে আমি অনেক বেনিফিট হতে পারি। সো ওই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে যে রিজন চেঞ্জ করার আগে, যেমন আপনি ইউএসএ কথা যদি ধরেন, তাদের ডিফারেন্ট ফেডারেশন স্টেটের ট্যাক্স স্ট্রাকচারটা ডিফারেন্ট, তো আপনি খুঁজতে পারেন কোথায় ট্যাক্স রেট কম। রোজার দিনে দুপুরবেলা ক্লাস নেওয়া খুব কঠিন। আপনারা কি ঘুমাইতেছেন না আমার কথা শুনতেছেন? কোনটা বলেন তো? শুনছি স্যার। স্যার শুনতেছি স্যার। শুনতেছেন? আপনাদের টায়ার্ড লাগে না? জি স্যার, একটু একটু। আমার তো খুব টায়ার্ড লাগছে, সকালে একটা ক্লাস নিয়েছি। ওকে, এবার আমরা ইনফেকশন হয়েছে স্যার, এই জন্য কথা বলতে পারছি। কমিউনিটি কিভাবে আমরা সিলেক্ট করব? আচ্ছা ধরেন ওই যে 4টা ফ্যাক্টরের আমরা কথা বললাম, এই ফ্যাক্টর অনুযায়ী মনে করেন আমার ঢাকা আমার জন্য সুইটেবল। আমি যে বিজনেসটা করব সেখানে এই যে আবার দেখায় যদি র মেটেরিয়াল, মার্কেট, লেবার, ক্লাইমেট সবকিছু সুইটেবল হচ্ছে আমার ঢাকা। এখন আমি চিন্তা করব ঢাকা তো আমার একটা বড় শহর আমার বিজনেসের তুলনায়, তাহলে ঢাকা কোন জায়গায় আমি যাব, সেইটা কোন এরিয়াতে যাব, এটা সিলেক্ট করার জন্য আবারও কয়েকটা ফ্যাক্টরস আমি কনসিডার করব। প্রথমে যেটা বলা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। আর এটাকে আপনাদের কোয়ালিটি অফ লাইফ বললে ঢাকার সাথে হয়তো মিলবে না। তা আমরা যদি এভাবে চিন্তা করি যে হোয়াট ইজ মিন্ট বাই কোয়ালিটি অফ লাইফ, অর হোয়াট ডু ইউ মিন বাই কোয়ালিটি অফ লাইফ, আপনারা আমাকে একটু ধারণা দেন তো, হোয়াট ইজ কোয়ালিটি অফ লাইফ? আচ্ছা স্যার এটা কি এরকম যে জীবন ধারণের জন্য সহজে এবং হাতের নাগালে যে প্লেসটা সব মানে সবকিছু পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন কাছাকাছি, আমি এটাকে আবার এলাবোরেট করি। আচ্ছা, বাংলাদেশের সবাই আমরা ঢাকায় থাকতে চাই কেন বলেন তো? কারণ স্যার ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনি ভালো পড়ালেখা করতে চাইলে আপনাকে ঢাকাতে আসতে হবে, আপনি ভালো চিকিৎসা করতে হলে ঢাকাতে আসতে হবে, আপনি সরকারি কোনো অফিসে টপ লেভেলে কাজ করতে হলে ঢাকাতে আসতে হবে, আপনি বিদেশ যেতে চাইলে আপনাকে ঢাকাতে আসতে হবে। তাহলে সবকিছু তো আপনার ঢাকাতে, সেই কারণেই মানুষ ঢাকাতে আসতে চায়। তার মানে এই সবগুলো মিলিয়েই হচ্ছে আমার কোয়ালিটি অফ লাইফ। ঢাকাতে শুধু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ন্যাচারাল আর কি। আপনি যদি সাইডটা যান, যে এখানকার বায়ু খুব দূষিত, ঘন, বিষাক্ত এবং জনসংখ্যা অনেক বেশি,
এটা বাদ দিলে বাকিগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেটার কোয়ালিটি অফ লাইফ ঢাকাতেই। আপনার হাতের কাছে আপনি সব পাবেন। কিন্তু আপনি একটা গ্রামের কথা চিন্তা করেন, একজন মানুষ অসুস্থ হলে তাকে ঢাকা নিয়ে আসতে হবে। একটা ছাত্রী যদি ভালো কোথাও পড়তে চায় তাহলে ঢাকাতে আসতে হবে। এই ব্যাপার। এখন কোয়ালিটি অফ লাইফ এখানে অনেকগুলো ফ্যাক্টর বলা হয়েছে, বাট একটা কোয়ালিটি অফ লাইফ এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আসা যায়। যেমন এই যে সার্ভিসেস, তারপরে হতে পারে ইউটিলিটিস। আচ্ছা, এখন আমি আলাদাভাবে যদি সার্ভিসেস এবং ইউটিলিটিসটা বলি, যে হোয়াট আর দ্য সার্ভিসেস ইউ নিড ফর ইউর প্রোডাকশন, না গুডস অ্যান্ড সার্ভিসেস, ওই সমস্ত সার্ভিসেস অ্যাভেলেবল আছে কিনা, এটা এই ক্ষেত্রে এভাবে চিন্তা করতে পারেন। ধরেন ইউ ওয়ান্ট টু ওপেন আপ এ রেসিডেন্সিয়াল হোটেল, ওকে। সো রেসিডেন্সিয়াল হোটেল যদি হয়, তাহলে আপনার এভরিডে ইউ উইল হ্যাভ লট অফ ক্লথস টু ওয়াশ, ক্লিন, ওকে। এখন এটা দুটো ওয়ে হতে পারে। একটা হতে পারে ইউ উইল ডেভেলপ ফ্যাসিলিটিস সো দ্যাট ইউ ইয়োরসেলফ মিনস ইয়োর ফ্যাক্টরি সরি ইয়োর হোটেল ক্যান ক্লিন দ্য ক্লথস, অথবা আপনি চিন্তা করতে পারেন যে একটা লন্ড্রি সার্ভিস আছে, তাদের সাথে যোগাযোগ করে রাখলেন, হ্যাঁ, দে উইল ডু দ্য জব ফর ইউ। এখন এই আপনি যেখানে যাচ্ছেন সেইখানে এই লন্ড্রি সার্ভিসটা আছে কি না সেটা আপনাকে দেখতে হবে। যদি না থাকে, তারপরও আপনি যদি ওই জায়গাটা চুজ করতে চান, তার মানে আপনাকে নিজে কষ্ট করতে হবে। একটা উদাহরণ গেল। ইউটিলিটিস বলতে আমরা যেমন যেটা বুঝি বেসিক্যালি আপনার কি কি আমরা লাগে, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, মিনিমাম এই তিনটা। এর বাইরে তো ট্রান্সপোর্টেশন আমরা বলতে পারি। তাহলে যে এরিয়াটা আপনি চুজ করছেন, মানে ঢাকার মধ্যে আমি যে লোকেশনটা মিরপুর, মানে লোকেশন বলতে যে কমিউনিটিতে, যে মিরপুর নাকি বসিলা নাকি খিলগাঁও নাকি খিলক্ষেত, খিল দিয়ে আর কিছু নাই, হ্যাঁ, সেই জায়গাতে আমার এই জিনিসগুলা ইলেকট্রিসিটি অ্যাভেলেবল কিনা, পানি পাওয়া যাবে কিনা, পর্যাপ্ত গ্যাস পাওয়া যাবে কিনা, এটসেট্রা এটসেট্রা দেখতে হবে। অ্যাটিটিউডের ক্ষেত্রে আমরা যদি বলি, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ধরেন আপনি একটা জায়গায় বিজনেস করতে যাচ্ছেন, একটা লোকালিটিতে, আপনি নিশ্চয়ই আপনার বিজনেস অর্গানাইজেশন মন্দির বা মসজিদ যেমন একদম পাহাড়ের উপরে গিয়ে নির্জন এক জায়গাতে হলো, ওরকম জায়গাতে শান্ত হয় না, জনবহুল জায়গাতে হয়, তাই না? তাহলে ওই এলাকাতে যেখানে আপনি বিজনেস করতে চাচ্ছেন, ফ্যাক্টরি করতে চাচ্ছেন, সেখানকার লোকজন আপনার বন্ধু না হলেও চলবে, কিন্তু শত্রু হলে চলবে না। তার মানে ইফ দে আর নট এ ফ্রেন্ড, দে মাস্ট নট বি হোস্টাইল টু ইউর অর্গানাইজেশন। কারণ যদি আপনার কমিউনিটির লোকজন আপনার এগেনস্টে হয়ে যায়, ইউ উইল নট সার্ভাইভ, আপনি ব্যবসা করতে পারবেন। So you need to consider the attitude of the people of that place you are choosing. How are they? You need not to be friend of them, but at least they should not hesitate again, protest against you. ট্যাক্স তাকে বলা হয়েছে, আর দরকার নেই। দেন এনভায়রনমেন্টাল রেগুলেশন, ওকে, এটাও এখন আপনি যদি একটা ট্যানারি খুলতে চান এবং আপনি ঢাকায় বললেন যে ওকে হাজারীবাগে আমি খুলবো, ইজ ইট পসিবল নাও? কেউ নাই, ঘুমে গেছে সব। স্যার শুনতে পেলাম না, আবার বলেন। আর গলায় সমস্যা স্যার, এই জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা, বাকিরা সবারই গলার সমস্যা হয়ে গেল? না স্যার, আছে। এখানে পারবেন না, কারণ সরকার এখান থেকে 30 বছর চেষ্টা করে ঢাকা থেকে বাইরে নিয়ে আসছে, তার মানে ওখানে এনভায়রনমেন্টাল রেগুলেশন আছে। তাহলে আপনি যে জায়গায় যে এরিয়াটা চুজ করছেন সেখানে কোনো এনভায়রনমেন্টাল নিষেধাজ্ঞা আছে কিনা, নিয়ম আছে কিনা, যদি থাকে তাহলে তো ওই জায়গাটা নিতে পারবেন না। এই আর কি। ডেভেলপার সাপোর্ট মানে হলো, ধরেন আপনার একটা ফ্যাক্টরি করতে হবে যেটা 10 তলা বা 20 তলা, তার মানে আপনাকে একটা বিল্ডিং তৈরি করতে হবে। এখন এই বিল্ডিংটা দুইভাবে হতে পারে, আপনি নিজে তৈরি করবেন অথবা আপনি ডেভেলপিং কোম্পানিকে দেবেন। এখন যদি আপনি নিজে করতে না চান,
তো এই ডেভেলপিং কোম্পানিকে দিতে হবে। এবং যে এরিয়া চুজ করছেন ওই এরিয়াতে ডেভেলপিং কোম্পানি আছে কিনা সেটা দেখেন, এটাই হচ্ছে ফ্যাক্টর। এরপর হচ্ছে সাইট। স্যার আগের স্লাইডের একটা জিনিস স্যার একটু বুঝি না, যেটা হচ্ছে সার্ভিসের পরে আপনি স্যার বললেন যে অ্যাটিটিউডস স্যার কি স্যার? বলেছি তো। আচ্ছা আপনি বলি, আমাদের দেশে যখন বড় পুকুরিয়া কয়লা খনি বা রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছিল, দুটাই সরকারি প্রজেক্ট, কিন্তু প্রচুর এর এগেনস্টে আন্দোলন হয়েছে না? জি স্যার। তেল গ্যাস রক্ষা কমিটি করেছে, বিভিন্ন রাজনৈতিক দল করেছে, কিন্তু ভালো মন্দ সেটা আমি বলছি না, জাস্ট একাডেমিক পারপাসে বলছি যে এটা সরকারি প্রজেক্ট হওয়াতেই এটা শেষ পর্যন্ত প্রজেক্ট করা গেছে। কিন্তু এটা যদি কোনো বেসরকারি হতো, প্রাইভেট অর্গানাইজেশন করতো, এটা কি সম্ভব ছিল বলেন তো? যে এজিটেশন হয়েছিল, না স্যার। হতো না। তো ওইরকমই আপনি যে একটা এরিয়া চুজ করছেন, যে এরিয়া বিজনেস করবেন, তো ওই এরিয়ার লোকজনের অ্যাটিটিউড আপনার বিজনেসের প্রতি কেমন হবে মনে হচ্ছে? বুঝছেন কথাটা? এখন যদি আপনার এরিয়ার লোকজন বলে যে আপনাকে বিজনেস করতে দেবে না, মনে করেন পথে পথে আপনাকে বাধা দিচ্ছে, সরাসরি বলছে না বিদ্যুৎ দেবো, কিন্তু আপনাকে ওই যে বলে না যে আমাদের দিকে একটা কথা আছে যে, জানি না বলবো কিনা, তুমি কি মার খেয়ে বুঝতে পারতেছো না আমার ইন্টেনশন, ব্যাপারটা এরকম। তো ওই জন্য আমি বলেছিলাম যে দে শুড নট বি ফ্রেন্ড, মানে ফ্রেন্ড না হলেও চলবে, কোনো সমস্যা নাই, কিন্তু শত্রু হলে তো আর পারবেন না আপনি, তাই না? যদি নিউট্রাল হয় ওখানকার লোকজন, যে আপনার ফ্রেন্ডও না আপনার শত্রুও না, নিউট্রাল, আপনি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, তাহলে আপনি অ্যাটলিস্ট সেটা চলবে। ফ্রেন্ড হলে তো সবচেয়ে ভালো, কিন্তু যদি শত্রু হয়ে যায় তাহলে তো আর আপনি ওখানে বিজনেস করতে পারবেন না। সেই জন্য এটা খেয়াল করতে। ইজ ইট ক্লিয়ার নাও? ইয়েস স্যার। এবার সাইট রিলেটেড ফ্যাক্টরস। এটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর এখানে আমরা দেবো। তবে প্রথমত ল্যান্ডটাকে আমরা দুই ভাগে নিতে পারি বা দুই ডাইমেনশন। একটা হচ্ছে কোয়ালিটি অফ ল্যান্ড এন্ড প্রাইস অফ ল্যান্ড। অনেক সময় আপনি একটা সস্তা ল্যান্ড, ধরেন একটা পুকুর কিনে ফেললেন, কিন্তু পুকুর কিনলে আপনি যখন ওখানে বিল্ডিং যদি করতে হয়, আপনার মাল্টি স্টোরিড বিল্ডিং, তাহলে আমার পাইলিং লাগবে না? সেটা খেয়াল রাখতে হবে। আর যদি এমন হয় যে না আমার পাইলিং লাগবে না, আমার মাল্টি স্টোরিড বিল্ডিং হবে না, তাহলে তো পুকুরটা হতে পারে। সো হাউ ইজ দ্য কস্ট অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ল্যান্ড, সেটা দেখবেন। ট্রান্সপোর্টেশন টু অ্যান্ড ফ্রম দ্য মার্কেট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল তো আগে বলেছি, আর দরকার নাই। লিগ্যাল কোন রেস্ট্রিকশন আছে কিনা, তাহলে এই তিনটা জিনিস আপনি বা চারটা বলেন, যে জায়গার দাম কেমন, এখান থেকে ট্রান্সপোর্টেশনটা কেমন, এনভায়রনমেন্টাল এবং লিগ্যাল কোনো রেস্ট্রিকশন আছে কিনা। The multiple planned strategies. এখানে দেখেন, মনে করেন আপনার একাধিক প্ল্যান্ট আছে, এখানে উদাহরণ তিনটা প্ল্যান্ট আছে, আপনার একাধিক প্রোডাক্ট প্রডিউস করেন। ধরেন আপনি প্রোডাক্ট এ বি সি ডি ই এফ, ধরেন আমি উদাহরণ সব 6টা প্রোডাক্ট দিলাম, আপনার লোকেশন 1, লোকেশন 2 আর লোকেশন 3। এখন কোন প্রোডাক্টটা কোথায় প্রডিউস করবেন, এইটা আমরা এই মাল্টিপল প্ল্যান্ট স্ট্র্যাটেজির আন্ডারে সিদ্ধান্ত নিতে পারি। এখানে তিনটা স্ট্র্যাটেজি কাজ করতে পারে। একটা হচ্ছে প্রোডাক্ট প্ল্যান্ট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে প্রসেস প্ল্যান্ট স্ট্র্যাটেজি, আর আরেকটা হচ্ছে মার্কেট এরিয়া স্ট্র্যাটেজি। আমি যদি প্রোডাক্ট প্ল্যান্ট স্ট্র্যাটেজিটা ধরি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যে সমস্ত বা যে কয়টা প্রোডাক্ট একই ধরনের, সেগুলো এক জায়গায় প্রডিউস করে। ধরেন আমি কথার কথা বললাম যে এ আর বি একই রকম, তাহলে এটা এখানে প্রডিউস করি, সি আর ডি আর এক রকম, সেটা এখানে প্রডিউস করি,
ই অ্যান্ড এফ আর এক রকম, সেটা আমি এখানে প্রডিউস করি। এটা হলো প্রোডাক্ট প্ল্যান্ড স্ট্র্যাটেজি। সেকেন্ড ওয়ান কুড বি দেন প্রোডাক্ট এক না, কিন্তু তাদের প্রসেসটা এক। মনে করেন এ আর সি যদি আমি ধরি, যে এই দুটা প্রোডাক্টের প্রসেস একই, তাহলে এই একই প্রসেস যেহেতু তাদেরকে এক জায়গায় রাখি। মনে করেন ডি আর ই, এই দুটার প্রসেস একই, তাহলে এই দুটো এক জায়গায়, আর বি এফ তারা একরকম, তাদেরকে এক জায়গায়। সেটা হচ্ছে আমার প্রসেস, এই যেখানে প্ল্যান্ট স্ট্র্যাটেজি। আর মার্কেট স্ট্র্যাটেজিটা হচ্ছে যে প্রোডাক্ট ডিফারেন্ট হতে পারে কিন্তু তাদের মার্কেট সিমিলার হতে পারে। তো যে সমস্ত প্রোডাক্টের মার্কেট একই, সেগুলো একটা লোকেশনে নেন, আর আরো একটা গ্রুপ বা আরো একাধিক প্রোডাক্টস আছে যাদের মার্কেট একরকম, তার একটাকে আরেকটা জায়গায় নেন। এটা হচ্ছে আমার মাল্টিপল প্ল্যান্ট স্ট্র্যাটেজি, 3 মাল্টিপল প্ল্যান্ট স্ট্র্যাটেজিস। ওকে, সার্ভিস আমাদের সব সময় একটু এক্সট্রা বলতে হয়। আমি 5 মিনিট গ্যাপ দিতে চাই, টায়ার্ড লাগছে। ওকে স্যার। এখন বাজে আমার ঘড়িতে 40, আপনারা 45-এ আসবেন। ওকে স্যার।
আর ইউ? আপনারা এসেছেন? জি Yes, স্যার। sir. জি স্যার আসি। Okay. আমরা যেটা বলছিলাম সেটা এখানে দেখেন সার্ভিসের জন্য আলাদা। এখানে দুটো জিনিস খেয়াল করে দেখেন। সার্ভিস যখন আমি কোনো গুডস প্রডিউস করি তখন আমি খেয়াল করি যে কোথায় আমার কস্ট সবচেয়ে কম, এইটাই একমাত্র কনসিডারেশন হতে পারে লোকেশনের জন্য। একমাত্র যদি নাও হয় বলেন তাহলে এইটাই প্রধানতম কারণ হতে পারে টু ফাইন্ড আউট। যেমন ধরেন মেইনলি চাইনিজ অর্গানাইজেশনস আর কামিং টু বাংলাদেশ ফর গার্মেন্ট প্রোডাকশন। ওয়ান্স আপন এ টাইম চায়না ওয়াজ আওয়ার মেইন কম্পিটিটর, কিন্তু এখন তারা চলে আসতেছে কারণ এটা হচ্ছে কস্ট ফোকাসড। এখন সার্ভিসের ক্ষেত্রে এই কস্ট যদি আপনি চিন্তা করেন যে কোথায় কম সেখানে আমরা তৈরি করবো অপারেট করতে, তাহলে হবে না। ধরেন আপনার গ্রামে ওখানে একটা আপনি 5 স্টার হোটেল যদি খুলেন তাহলে আপনার অপারেশন কস্ট কম হবে না? আপনি ইটের দাম কম পাবেন, লেবারের দাম কম পাবেন, মিস্ত্রির দাম কম পাবেন, এটসেট্রা এটসেট্রা। সেটা ভালো, কিন্তু ওখানে কাস্টমার কি একজন পাওয়া যাবে? পাবেন আপনার গ্রামে 5 স্টার হোটেল খুললে কাস্টমার? না স্যার। তাহলে কোথায় খুলতে হবে আমার? যেখানে শহরে। কাস্টমার পাওয়া যাবে। দেখেন ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী এটসেট্রা। এটাকেই বলছি আমরা রেভিনিউ ফোকাসড। যে সার্ভিস, যেহেতু এটা সার্ভিস production and delivery are at the same time, so it should be opened at a place where available customers are there. And goods production ক্ষেত্রে যেহেতু it is produced in one point of time and it is sold in another point of time, so it doesn't matter where it is produced and where it is sold. If there is a good communication, then anywhere you can produce if cost is lower. এই কারণে এই রেভিনিউ ফোকাসড হওয়ার কারণে আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ট্রাফিক ভলিউম এবং কোথায় বেশি এবং কনভিনিয়েন্ট জায়গাটা কোনটা। আমি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, সবাই আপনারা যে যেখানে থাকেন একটা গেটেড কমিউনিটি হলে খেয়াল করে দেখেন যে সমস্ত দোকানপাটগুলো হয় ওই গেটে। আপনি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথাই ধরেন, এই যে ডেইরি ফার্ম, প্রান্তিক এবং 20 মাইল সমস্ত দোকানপাট এখানে। এটা কারণ কি, এখান দিয়ে ট্রাফিক ভলিউম বেশি, মানুষ যাওয়া আসা করে এখান দিয়েই, বাইরে ঢুকে এখান থেকে। আর কনভিনিয়েন্স যদি ধরেন তাহলে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমরা বটতলাকে বলতে পারি। নাও ইট ইজ সো ফেমাস, বাট আর্লিয়ার ইট ওয়াজ নেসেসিটি। ধরেন ওই বটতলার আশেপাশেই সবগুলা ছেলেদের হল ছিল, খেয়াল করে দেখেন। তো ওই জায়গাটা মোটামুটি কনভিনিয়েন্ট ছিল। এখন তারা তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ তারা পেয়ে গেছে, সেই জন্য এই জায়গাটা এখন ফেমাস। বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ কনভিনিয়েন্ট। মোটামুটি এদিকে এমএচ হল, ওইদিকে ভাসানী হল, এদিক সবগুলার মাঝামাঝি বা কাছাকাছি জায়গাতে ছিল। এর বাইরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ডেমোগ্রাফিক। সো দেয়ার আর সো মেনি ডেমোগ্রাফিক ফ্যাক্টরস। আউট অফ দিস 3 factors we will consider. First is age. Age is very important in a sense that the goods or service you are going to, goods or service, the service you are trying to provide, who is your targeted customer? What is the age of them? Our targeted population is enough for your business? এখন ধরেন আপনি একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট খুলবেন, সেটা কারা খাবে, কোন এজের লোকজন? ইয়াং এজ আমার মতো লোকজনকে দিলে আপনার চলবে না। হ্যাঁ, মাঝে মধ্যে আমি খেতে পারি, কিন্তু রেগুলার তার খাবো না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, এগুলো খুব ভালো জায়গা। এর বাইরে আরেকটা জায়গা
আছে মনে করেন ঢাকা শহরে বস্তি শান্তি, সো মেনি ইয়ং পিপল ইউল ফাইন্ড দেয়ার, কিন্তু কোনো বস্তিতে আপনি ফাস্ট ফুডের রেস্টুরেন্ট পাবেন না, কারণ not only is there comes another point, income of those families household, যে আমার অনেক লোক থাকলেই হবে না, সেই লোকগুলার বাইং পাওয়ার আছে কিনা, পারচেজিং পাওয়ার আছে কিনা সেটা দেখতে হবে। So income is another important factor. And lastly here we'll say about education. আচ্ছা বলেন তো এই ফটো গ্যালারি গুলা বা দৃক গ্যালারি পার্টিকুলারলি যদি বলি, এটা ধানমন্ডিতে। আর্ট গ্যালারি ধানমন্ডিতে কেন ছিল বা এখনো আছে স্টিল? এর কারণ হচ্ছে এই আর্টটা বোঝার সাথে শিক্ষার একটা সম্পর্ক আছে। এখন আমার পেটে যদি খিদা থাকে তাহলে চাঁদকে আমার সুন্দর লাগবে না, ঝলসানো রুটি মনে হবে, কিন্তু when I am satisfied in all sense, ওকে চাঁদকে দেখে আমার মনে হতে পারে, আমার পাশে যদি আমার পছন্দের মানুষ বসে থাকে চাঁদ রাতে, মনে হতে পারে কি সুন্দর চাঁদ, তাই না? সো এই আর্ট বোঝার জন্য এক ধরনের বিশেষ এডুকেশন লাগতে পারে। সো আর্লিয়ার the educated people of Bangladesh used to be mostly in Dhanmondi area, and now it has been shifted কোথাও কোথাও, এই জন্য আপনি একটা পাবেন এতে গুলশান এবং অন্যান্য জায়গায়। So not only about the art, ব্যাপারটা হচ্ছে এরকম যে sometimes we need to consider the education, because that education factor is also important for your service you are providing. Location, 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 3 times location. What does it mean basically? It emphasizes. It emphasizes, তার মানে লোকেশন উইদিন লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সার্ভিসের ক্ষেত্রে খেয়াল করেন, একই মার্কেটে সবগুলা দোকানের ইম্পর্টেন্স কি একই লোকেশন অনুযায়ী? না। যেমন ধরেন আগে যখন ট্রেডিশনাল মার্কেট ছিল, মনে করেন একটা 4 তলা বিল্ডিং, নিচতলাতে যে দোকানগুলো ছিল সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল লোকেশন ওয়াইজ। এখন কিছুটা মডার্ন হয়েছে যে প্রত্যেকটা ফ্লোর ভাগ করে দেওয়া হয়েছে, মনে করেন একতলাতে জুতা, একতলাতে শাড়ি, একতলাতে গয়না, একতলাতে খাবার। ইভেন দেন ওই যে তলাতে মনে করেন শাড়ি আছে, ওই তলার সবগুলো দোকানে কি সব ইম্পর্টেন্ট না? ওই যে সিঁড়ির পাশে বা লিফটের পাশে যে ওপেন স্পেসের যে জায়গাগুলো সেগুলো মোর ইম্পর্টেন্ট। সো আপনাকে লোকেশনটাও খেয়াল করতে হবে। গুডস প্রোডাকশনের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে লোকেশন ইজ অ্যাট হুইচ পার্ট অফ ইউর লোকালিটি। অবভিয়াসলি গুড ট্রান্সপোর্টেশন, যেখানে আপনি ধরেন আপনি রেস্টুরেন্ট খুললেন, রেস্টুরেন্টে যেতে হলে আপনাকে 1 হাঁটু পানি ভেঙে যেতে হবে, কেউ খেতে যাবে আপনার ওখানে? যাবে না। So that would be there, and you must consider the customer safety. Now we are moving towards the numerical problems, evaluating locations. Cost profit volume analysis, এটা আমরা এর আগে এক জায়গায় করেছি, বলতে পারেন? ওই যে বলেছিলাম সিভিপি বা সিপিভি বা ব্রেক ইভেন অ্যানালাইসিস, কোন চ্যাপ্টারে পড়েছি বলেন তো? সেটা ভুলে গেছেন। ক্যাপাসিটি প্ল্যানিং মনে না থাকলে কেমনে হবে? এইখানে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং করছি না, ওই অর্থে ব্রেক ইভেন অ্যানালাইসিসও করবো না, বাট উইল ডিল উইথ কস্ট অফ প্রফিট অ্যান্ড ভলিউম। সে কারণে এটাকে সিভিপি অ্যানালাইসিস বলা হচ্ছে। এটা করার জন্য আমরা যেটা করি, ডিটারমাইন দ্য ফিক্সড কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট, টোটাল কস্ট অ্যান্ড ডিটারমাইন লোয়েস্ট কস্ট। এখানে আমাদের কিছু জিনিস শিখতে হবে, আমি সেটা বলি। আচ্ছা ধরেন আমরা গ্রাফে প্লট করতে জানি, গ্রাফ আঁকতে পারি সবাই? জি স্যার।
Can you draw a graph? জি স্যার। ওকে, আমি একটা জিনিস চেক করি, দাঁড়ান আপনাদের। এই পয়েন্টের লোকেশন কত বলেন তো? স্যার 2/2। 2,2. The value of x is also 2. এখানে মানে আমি একটু খালি বলি, ডিস্টেন্স ফ্রম y অ্যাক্সিস এটা হচ্ছে x ভ্যালু, আর ডিস্টেন্স ফ্রম x অ্যাক্সিস এটা হচ্ছে y ভ্যালু। ওকে, ঠিক আছে। এখন আমরা একটা স্ট্রেট লাইনকে যদি গ্রাফে প্লট করতে চাই, তাহলে অ্যাটলিস্ট আমাদের দুটা পয়েন্ট লাগে, তাই না? ধরেন এই যে দুটো পয়েন্ট আছে, আমি এই দুটো পয়েন্টকে যোগ করে দিলেই আমি স্ট্রেট লাইন পেয়ে যাব, এরকম ব্যাপারটা। তাহলে আমি একটু বেসিকটা বলে ওখানে যাচ্ছি, অঙ্কে যাচ্ছি। মনে করেন আমার চারটা লোকেশন আছে, এ বি সি। আচ্ছা, এটা এদিকে না দিকে এদিকে দিই। লোকেশন চারটা হচ্ছে এ বি সি। এখন ফিক্সড কস্ট ধরি লোকেশনে, এখানে মনে করেন 1,00,000 টাকা, এখানে মনে করেন 2,00,000 টাকা, আর এখানে 3,00,000 টাকা। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এখানে মনে করেন 30 টাকা, এখানে 20 টাকা, এখানে 10 টাকা। আমি যদি এইটুকুই শুধু ইনফরমেশন দেই এবং আপনাদের জিজ্ঞেস করি যে হুইচ লোকেশন ইউ উইল চুজ, বলতে পারবেন কেউ? কথা বলেন। না স্যার, ইয়েস, বলুন। নো, ভেরি গুড। কিছু তো একটা হবেই নাকি? উত্তর দেওয়ার জন্য তো তিনটা অপশন আমাদের আছে। উই নো ইট। ইয়েস, নো এন্ড ভেরি গুড। কোনটা? ইয়েস, নো বলেন। ইট ইজ নট পসিবল। ইয়েস, নো, ভেরি গুড কোনটাই না। কারণ হচ্ছে আই মাস্ট নো হাউ মেনি ইউনিটস আই এম গোয়িং টু প্রডিউস, তাই না? জি স্যার। তার মানে আমার তো টোটাল কস্ট আমি বের করব, তারপরে না বুঝবো যে কোন জায়গাতে আমার কস্ট কম। কি বলেন? ঠিক আছে? এই জন্য আমি যদি শুধু ক্যালকুলেট করি, মনে করেন আপনি বলেন স্যার আমি 5,000 ইউনিট তৈরি করব, তাহলে আপনার জন্য একটা লোকেশন হতে পারে। কেউ যদি বলে না আমি 10,000 তৈরি, তার জন্য আরেকটা লোকেশন হতে পারে। তো বারবার ক্যালকুলেট করতে হবে। কিন্তু এই ক্যালকুলেশনের মুক্তি হতে পারে আমরা যদি, দাঁড়ান এটা একটু সরাই। আমরা যদি গ্রাফ আঁকি, তাহলে যে কোনো অ্যামাউন্টের জন্য আপনি বলবেন আর আমি ওখান থেকে দেখে বলে দেব যে এত ইউনিটের জন্য। তো এটা করতে হলে আমার কি করতে হয়? ধরেন আমি একটু টোটাল কস্ট লাইন আঁকবো, লোকেশন এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য। তারপর দেখবো কোনটা কখন কম, সে অনুযায়ী উত্তর দিব। তাহলে এখন আমি যদি টোটাল কস্ট আঁকতে হলে আমার তো দুটো পয়েন্ট লাগে। এখন আমি যদি ফিক্সড কস্ট আছে আমার, তাহলে আমি কোনো কিছু যদি প্রডিউস না করি, তাহলে ওই সময় আমার টোটাল কস্ট কত হবে? ফিক্সড কস্টটাই টোটাল কস্ট না? ধরেন আমি মেশিন কিনলাম, তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু প্রডিউস করবো না, তাহলে আমার কস্ট ইনকার হলো না? জি স্যার, ভ্যারিয়েবল কস্ট যদি না থাকে তাহলে আমার ফিক্সড কস্টই টোটাল কস্ট হবে। হ্যাঁ, তাহলে আমি যখন 0 ইউনিট, তখন আর ভ্যারিয়েবল কস্ট কোত্থেকে আসে? তাহলে ধরেন এটা আমার 1,00,000 টাকা
এটা একটা পয়েন্ট হয়ে গেল না আমার, যে when my number of unit is 0 my total cost is 1 lakh। আচ্ছা, এখন আমি আরেকটা পয়েন্ট নেওয়ার জন্য ধরেন আমি 10,000 ইউনিট প্রডিউস করব, তাহলে 10,000 ইউনিট প্রডিউস করতে আমার টোটাল কস্ট কত আসবে সেটা আমি দেখি। এই যেখানে ধরেন 1 ইউনিট প্রডিউস করতে যদি 30 টাকা লাগে ভ্যারিয়েবল কস্ট, 10,000 তৈরি করলে কত টাকা লাগবে? এত সোজা উত্তর যদি না দেন তাহলে কেমনে হয় বলেন তো? 3 লাখ স্যার। এটা না, জি স্যার, 3 লাখ স্যার। তাহলে এখানে 3 লাখ। তাহলে আমার হচ্ছে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 3 লাখ আর ফিক্সড কস্ট 1 লাখ, তাহলে টোটাল কস্ট কত হইলো? 4 লাখ স্যার। 4 লাখ। তাহলে আমি কি আরেকটা পয়েন্ট এভাবে বলতে পারি না যে যখন প্রোডাকশন আমার 10,000 তখন টোটাল কস্ট 4 লাখ? তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এইভাবে আমি গ্রাফে প্লট করব। আমার এটা আপনাদের শেখানোর কথা না, ম্যাথমেটিক্স আপনারা জানেন, তারপরেও এটা বললাম। এখন ধরেন আমি যদি একটা অঙ্ক নেই আপনাদের, ধরেন এই যেটা 4টা লোকেশন এ বি সি ডি, তাদের ফিক্সড কস্ট দেওয়া আছে 2.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 11, 23, 20, 35। প্লট দ্য টোটাল কস্ট, তার মানে আমাকে গ্রাফ করতে হচ্ছে। আইডেন্টিফাই দ্য রেঞ্জ অফ আউটপুট, কোনটা বেটার সেটা আমাকে বলতে হচ্ছে। আর পার্টিকুলারলি 8,000 এর জন্য আমরা দেখে বলতে পারি, ক্যালকুলেট করে বলতে পারি। ওই জন্য আমরা একটা গ্রাফ আঁকবো যেখান থেকে সবগুলো উত্তর পাবো। তো ধরেন এই ক্ষেত্রে আমি ওই আগে যেটা দেখালাম সেই অনুযায়ী এরকম হয় না, আমি ধরে নিচ্ছি যে 10,000 প্রডিউস করবো, তাহলে আপনার লোকেশনের জন্য টোটাল কস্ট কত? 3,60,000। বি লোকেশনের জন্য কত? 4 লাখ। একটু আগে যেটা আমরা করলাম যে 1 লাখ হচ্ছে ফিক্সড কস্ট আর 3 লাখ হচ্ছে ভেরিয়েবল কস্ট। সি লোকেশনের জন্য টোটাল কস্ট হচ্ছে 3.5 লাখ। ডি এর জন্য 2 লাখ ফিক্সড কস্ট, সো 5.5 লাখ টোটাল কস্ট। তাহলে এখানে প্রত্যেকটা যদি 2টা করে পয়েন্ট বের করি তাহলে এরকম হয় না? দেখেন তো, একের জন্য 0, এই যে 2.5 লাখ আর 10,000, 3,60,000, 2টা পয়েন্ট। আবার এখানে 0, 1 লাখ আর এখানে 10,000, 4 লাখ। এই যেটাকে আমরা পয়েন্টগুলো বুঝতে পারছি। এখন এই পয়েন্টগুলো আমি যদি গ্রাফে প্লট করি তাহলে আপনারা, আমি দেখেন কিভাবে প্লট করছি। সাপোজ এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এখানে আমি দিলাম নাম্বার অফ ইউনিটস। ওখানে কি আছে আগে দেখেন, আর ওদিকে হবে কস্ট। মনে রাখেন এই 4টে ফিগার আমাকে বললেন। তাহলে এখানে যদি বলি ওয়াই অ্যাক্সিস, এটা কি? টোটাল কস্ট। শুধু কস্ট লিখতে পারেন। এখন আমি যদি এটাকে ধরেন 1,000, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বেশি হয়ে যাবে। আমি মনে করেন এটা সমান 2,000 দিলাম, তাহলে এটা হবে 6,000, 8,000, এটা হবে 10,000 অ্যান্ড সো অন। এটা ধরেন আমি দিলাম 2,000, 4,000, 6,000, 8,000, 10,000। তাহলে প্রথম এ লোকেশনে প্রথম পয়েন্টটা কি ছিল? 0, 2.5 লাখ মনে করেন এখানে। আর যখন 10,000 ইউনিট প্রডিউস করে তখন কত? 3,60,000। এটা একটু বড় করা দরকার আছে, আমি এটুকু একটু রিভাইজ করি, এটা 1 বলি। এটা
1000, সরি 1 লাখ, এটা খরচ হচ্ছে 2 লাখ, 3 লাখ, এটা তাহলে 4 লাখ, 5 লাখ, 6 লাখ। আমি আরো বেশি করতে পারি, তাহলে গ্রাফটা সুন্দর হবে। ধরেন এটা 50,000, তাহলে এইটা আমার 1 লাখ, তাহলে এটা 2 লাখ, এটা 3 লাখ, এটা 4 লাখ, এটা 6 লাখ। নাকি ভুল করলাম? 1, 2, 3, 4, এটা 5 হবে। আচ্ছা, এখন বলেন তো প্রথম পয়েন্টটা কি ছিল? এই যে 0,2 লাখ, আর সেকেন্ড পয়েন্ট 10,000, 3,60,000। তাহলে 0 যখন প্রোডাকশন 2.5 লাখ, তার মানে এটা যদি 2 হয়, এই যে এটা 2.5 লাখ, এটা 2.5 লাখ, আর 10,000 ইউনিট প্রডিউস করলে খরচ হচ্ছে 3,60,000। এটা তাহলে 3,50,000, এখানে ধরেন এটা হইল এ লোকেশন। এবার বিতে ধরেন 0,1 লাখ আর 10,000, 4 লাখ। 1 লাখ হচ্ছে এটা, তাহলে 0,1 লাখ পেয়ে গেলাম, আর আরেকটা হলো 10,000 সমান 4 লাখ। আর একটু উপরে উঠবে না? এটা ধরেন বি। আঁকাটা কি বুঝতে পারছি? তাহলে আমি আর আঁকবো না, আপনারা দেখবেন এই যে ধরেন এখানে করা আছে। ইটস নট মাই পার্ট, এটা ধরে নিব যে আপনারা ম্যাথ পড়ে আসছেন, স্টেট পড়ে আসছেন, সো ইউ নো হাউ টু ড্র দ্য গ্রাফ। এত বেশি ডিটেলসে পড়ানোর আমার দরকার নেই। তো এখন দেখেন এই যে কোনো একটা লোকেশন সবসময় বেটার না। আপনি যদি কম প্রডিউস করেন, মনে করেন এই যে এই পয়েন্টে ইনডিফারেন্ট, তার মানে লোকেশন বি এবং লোকেশন সি যে কোনোটা চুজ করতে পারেন, কিন্তু এর চেয়ে যদি কম প্রডিউস করেন তাহলে লোকেশন বি ইজ বেটার, এর চেয়ে বেশি প্রডিউস করেন লোকেশন সি ইজ বেটার। এগেন এট দিস পয়েন্ট মনে করেন 11,000 ইউনিট, আপনি সি বা এ যে কোনো চুজ করতে পারেন, কিন্তু যদি আপনি 11,000 এর বেশি তৈরি করেন, মনে করেন 12,000, তাহলে এ ইজ অলওয়েজ বেস্ট। এরপর আর এরা মিট করবে না। সো এটাই উত্তর, যে 11,000 কাছাকাছি দেখছি, যে 11,000 এর বেশি যদি প্রডিউস করতে চান তাহলে এ ইজ দ্য বেস্ট অপশন। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এখানে? বলেন। বাসায় প্র্যাকটিস করবেন। এই অঙ্কটা একটা পেজ গ্রাফ নিয়ে এঁকে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। বলেন তো কি বললাম? স্যার নেক্সট ক্লাসে এটা খাতায় করে নিয়ে আসবো। গ্রাফে এঁকে নিয়ে আসবেন এই অঙ্কটা। ওকে, ঠিক আছে, আমি স্যার। পরবর্তীতে চলে যাচ্ছি। ট্রান্সপোর্টেশন মডেল, এইটা আমরা আউট অফ স্কোপ, আপনারা যারা কিউবিএতে মেজর করবেন তারা ম্যানেজমেন্ট সায়েন্স যে কোর্সটা পাবেন সেখানে এটা আপনার পড়ে নিন, আর এক্সট্রা যদি পড়তে চান এখানে একটা সাপ্লিমেন্ট আছে। বাকি দুইটা আমরা করব, ফ্যাক্টর রেটিং এবং সেন্টার অফ গ্র্যাভিটি। আমি যদি ফ্যাক্টর রেটিংটাতে যাই, ফ্যাক্টর রেটিং মানে ওই যে সেকেন্ড স্টেপটা মনে আছে, যে আমার গুডস বা সার্ভিস প্রডিউস করবো সেটার জন্য কোন কোন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট।
তো ধরে নেন ইন মোস্ট কেসেস এরকম হয়, আমি র ম্যাটেরিয়াল, মার্কেট এবং লেবার এই তিনটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট। ওকে, সবাই দেখেন আমি এখানে হাইপোথেটিক্যাল অঙ্ক করবো, আপনার রিয়েল অঙ্ক বইয়ে এক্সাম্পলে আছে, এক্সারসাইজেস আপনারা করবেন। এখন এই তিনটা ফ্যাক্টর রেসপেক্টে আমার যে অল্টারনেটিভ প্লেসগুলো আছে সেগুলোকে আমি ইভ্যালুয়েট করব। ধরেন একটা প্লেস হচ্ছে নারায়ণগঞ্জ, একটা হচ্ছে গাজীপুর, একটা হচ্ছে সাভার, আমি গার্মেন্টস করব। এবার এই রেসপেক্টে সবচেয়ে অ্যাভেলেবিলিটি এবং কস্টের দিক দিয়ে আমি যদি বলি, ধরেন আপনাকে রেট করতে বলি যে 10-এর মধ্যে 10 আপনাকে কোনটাতে কত দিবেন, 10 মার্কস দেওয়া হলো এই র মেটেরিয়ালের পার্সপেক্টিভে, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার কোন জায়গায় কত দিবে, সবচেয়ে বেশি কম দামে এবং সহজে অ্যাভেলেবল র মেটেরিয়াল কোথায় বলেন তো দেখি। আমি যদি গার্মেন্টসের কথা চিন্তা করি, নারায়ণগঞ্জ হওয়ার কথা স্যার। আমরা থিওরিটিক্যালি ধরতে পারি, বাট যে কোনো জায়গায় হতে পারে। ধরেন আমি এখানে দিলাম 10-এ 10, গাজীপুরে দিলাম 8, সাভারে দিলাম 9। এখন মার্কেট, ইন টার্মস অফ মার্কেট কোনটা মার্কেট প্রক্সিমিটি টু কাছে, এটা আমি ধরে নিলাম যে 9, এটা 8, এটা 8। লেবার অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে কোনটা, হ্যাঁ লেবার অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে এটা 8, এটা 7, এটা 8। এখন এই তিনটা ফ্যাক্টর যদি আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়, কি করলাম, তিনটা ফ্যাক্টর যদি ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি এই ফ্যাক্টরগুলোকে যোগ করে দেখেন এখানে কত হয়েছে 28, এখানে 23, আর এখানে হয়েছে 25। তাহলে এই র্যাঙ্কটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে আমি লোকেশন এই তিনটার মধ্যে তখন আমি চুজ করবো কোনটা, নারায়ণগঞ্জ। এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে র মেটেরিয়াল, মার্কেট এবং লেবার সবগুলোকে আমি সমানভাবে গুরুত্ব দিয়েছি, বিকজ হতেই পারে এটা যে অল অফ দেম আর ইকুয়ালি ইম্পর্টেন্ট টু মি, বাট এটা নাও হতে পারে। if they are not, if they are differently important for us, then weighted average আমরা পড়ে আসছি না, কোথায় বলেন তো ওয়েটেড অ্যাভারেজ পড়ে আসলাম, ওই যে ওয়েটেড মুভিং অ্যাভারেজ কোন চ্যাপ্টারে পড়েছি, forecasting, ফোরকাস্টিং স্যার। ফোরকাস্টিং, সেই কাজটাই করব। তাই এখানে ধরেন আমার কাছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে র মেটেরিয়াল, আমি এখানে 50% ওয়েট দিতে চাই, আপনি 90ও দিতে পারেন আপনার যদি সেটা মনে হয়। এরপর মনে করেন মার্কেট আমার কাছে নেক্সট ইম্পর্টেন্ট, সো আমি এখানে 30% দিলাম, আর এটা বাকি 20%। এখন এখানে যে ডিফারেন্সটা হবে, আগে যে আমি রেটিং করেছি সেটা থাকবে, যে র মেটেরিয়াল পাওয়ার সাপেক্ষে নারায়ণগঞ্জে 10, সেটা থাকুক। এখন এই যে ওয়েট দিলাম, ওয়েট দিয়ে আমি এই সবগুলাকে গুণ করব, তার মানে ওয়েট 50% মানে 0.5, তাহলে 10কে 0.5 দিয়ে গুণ করলে কত হবে 5, 8কে 0.5 দিয়ে গুণ করলে কত হবে 4, 9কে 0.5 দিয়ে গুণ করলে কত হবে 2.5, 30% মার্কেট। একটা মিনিট, বেল বাজছে। আমাকে মারতেছে কেন? মামাকে কেউ মারে? মামাকে কেউ মারে? ভাইয়া একটু আপনারা একটু সাইলেন্ট করেন সবাই। লাত্তি মারতেছে, মামাকে লাত্তি মারতেছে। সি সি সি, মামাকে কেউ মারে? সি, এ তো পচা বাচ্চা রে। বন্য
আব্দুল মজিদ ভাই আপনি একটু সাইলেন্ট করেন। এগুলো মুখে নিতে হয় না। তোমার এত বল কেন বলি? তোমার 2টা বল আমাকে দিয়ে দাও, তো আমি নিয়ে যাই। জি, আপনাদের কথা শেষ হলে আমি শুরু করি, আমি চলে আসছি। শুরু করব? জি স্যার, শুরু করেন স্যার। কি আপনাদের মধ্যে কোনো রাগারাগি বিষয়ে কিছু আছে? হুম? আমি পুরোটা শুনি নাই, কিন্তু কেন যেন মনে হলো একজন কথা বলছিলেন জোরে। আচ্ছা, এবার আসি। তাহলে 30% 9 কত হবে? 2.7 আর 8 2.4। 20% 9 কত হবে? 9 এর 20% কত? 1.8। এটা 1.4 আর এটা 1.6। এখন আমি কি করব? এই তিনটাকে যোগ করব। 5 7.7 8.9.5 এই তিনটা যোগ করলে, আমি যদি ভুল না করে থাকি, এই তিনটাকে যোগ করলে কি হবে? 4 আর 2 6.4 6.8 7.8। আর এটা 4.5, তাহলে 6.9 7.5 8.5। তাহলে এখন যেটা বেটার হবে সেটা নিব। এমন হতে পারে এটা কারণে উল্টাটাও হয়ে যেতে পারে। তো যাই হোক আর না হোক সেটা কথা না, আমি প্রসেসটা আপনাদের শিখালাম। কি করব? ধরেন যতগুলা ফ্যাক্টর থাকবে, এই ফ্যাক্টরগুলা কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আইডেন্টিফাই করতে হবে। এটা আপনার ইন্ডাস্ট্রি অ্যাভারেজ থাকতে পারে, আপনার এক্সপিরিয়েন্স থাকতে পারে, সেই অনুযায়ী। আর পরীক্ষার কথা বললে সেটা বলে দেওয়া হবে, আর না বলে দেওয়া থাকলে আপনি আপনার মতো করে ধরবেন। আর যদি কোনো ইম্পর্টেন্সের কথা বলাই না থাকে, যদি সেম হয়, তখন আপনার এইটা লাগবে না, সিম্পলি আপনি ফ্যাক্টরগুলোকে যোগ করবেন, করে যেটা হয় সেটা নিয়ে ফেলবেন। এটা হচ্ছে আমার ফ্যাক্টর রেটিং। ওকে, ডু ইউ হ্যাভ এনিথিং টু আস্ক অ্যাবাউট ফ্যাক্টর রেটিং? No. Last one, center for gravity method. সেন্টার অফ গ্র্যাভিটি কি কারো জানা আছে? সায়েন্সের কেউ আছেন? ভাই আমি যখন জিজ্ঞেস করি তখন কেউ কথা বলে না। একটু আগে আমি যখন বললাম ভাই আমি দেখে আসি কে বেল বাজায়, তখন তো দেখি আপনার কথার ফুলঝুরি চলছিল। ঠিক আছে, বলতে থাকেন, আমি শেষ করে যাইগা। এখানে দেখেন, সেন্টার অফ গ্র্যাভিটিটা এরকম। আচ্ছা, একটা ত্রিভুজ যদি থাকে, বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যোগ করেন, এই পয়েন্টটাকে কি বলে? ভার কেন্দ্র বলে না? সেন্টার অফ গ্র্যাভিটি। এখন কথা হচ্ছে যে আমার যদি একাধিক প্ল্যান্ট থাকে, ধরে নেন আমার একটা প্ল্যান্ট আছে এখানে, একটা প্ল্যান্ট আছে এখানে, আর একটা প্ল্যান্ট আছে এখানে, 3 প্ল্যান্টস। আমি চতুর্থ প্ল্যান্টটা আমাকে ওপেন করতে হবে, তখন আমি কোন জায়গায় করব? এইটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি মেথড অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে যে এই তিনটা থেকে আমার সমান দূরত্বে থাকা উচিত, তাহলে যে আমার এই ডিস্ট্রিবিউশন কস্ট কম হবে। সেটা করার জন্য আমরা যেটা করি, এই তিনটা লোকেশনকে ধরে নেন হাইপোথেটিক্যালি আমি একটা গ্রাফ চিন্তা করব। এখন আপনি বলতেন স্যার এখানে কেন দিলেন, উপরে দিলেন না কেন? কোনো অসুবিধা নেই, আপনি উপরে দিতে পারেন, সেই অনুযায়ী ভ্যালুগুলো হবে। তো এইটাকে যদি আমি ধরে নেই, এই লোকেশনটা গ্রাফে এর ভ্যালু হচ্ছে, কোঅর্ডিনেটস হচ্ছে x1 and y1। এটা মনে করেন সেকেন্ড পয়েন্ট x2 and y2। আর এইটা মনে করেন থার্ড ওয়ান x3 and y3।
তাহলে আমি কোন জায়গাতে চতুর্থটা নিব? ধরেন আমি চতুর্থটা লোকেশন হবে এক্স অ্যান্ড ওয়াই। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? তখন আমি করব কি, অন্য কোনো ঝামেলা না থাকে সরাসরি আমি করব কি, এক্স সমান x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করে ফেলাম। y সমান কি হবে? y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডিভাইড বাই 3। এখন এখানে 5টা যদি হয় তাহলে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ, 4টা হলে 4 দিয়ে ভাগ। এটা হচ্ছে নর্মাল যদি তাদের মধ্যে ওয়ার্ক ডিস্ট্রিবিউশনে কোনো ডিফারেন্স না থাকে। আগেরটা দেখেন, আমি যখন ফ্যাক্টর রাইটিং করলাম, যদি কোনো ইম্পর্টেন্স চেঞ্জ না থাকে তাহলে সিম্পলি এটা তেমন যে 3টা লোকেশন বলা হয়েছে, তাদের ওয়ার্কলোড যদি বলা না হয় তাহলে সিম্পলি তাদের লোকেশনগুলো যোগ করে আমরা জয়টা যোগ করলাম তো এটা দিয়ে ভাগ করব। কিন্তু এমন যদি হয় যে তাদের ওয়ার্কলোড ডিফারেন্ট, মনে করেন এইখানে 3000 ইউনিটস, এইখানে 2000 ইউনিটস, আর এইখানে হচ্ছে 1000 ইউনিটস, তাহলে হিসাব মতো কি হয় যে যেখানে ওয়ার্কলোড বেশি সেখানে দিকে বেশি মানে কাছে হতে হবে, টিল্টেড। তখন আমি করব এক্স এর মানটা বের করবো কি রে, এভাবে যে x1 কে 3000 দিয়ে গুণ করব, x2 কে 2000 দিয়ে গুণ করব, এন্ড x3 কে 1000 দিয়ে গুণ করব। এরপর ভাগ করব কি দিয়ে? 3000 যোগ 2000 যোগ 1000 মানে 6000 দিয়ে। একইভাবে y কেও, একে আমি 3000 দিয়ে গুণ করব, y2 কে 2000 দিয়ে এন্ড y3 কে 1000 দিয়ে, তারপর টোটাল 6000 দিয়ে ভাগ করব, তাহলে ভাই পেয়ে যাব। দিস অল অ্যাবাউট। তাহলে এটা সিম্পলি থাকতে পারে অথবা ওয়েট দিয়ে থাকতে পারে। আপনাদের বইয়ে এই ধরনের অঙ্ক দেখেন ইনসাইড এন্ড আউটসাইড দুই জায়গাতে আছে, দ্যাট মিনস সলভড এক্সাম্পল এন্ড আপনাদের এক্সারসাইজ, সো ইউ হ্যাভ টু গো ফর বোথ। এই ধরনের যে অঙ্কগুলো আপনারা করবেন। আমি এখানে শেষ করছি আজকে। থ্যাংক ইউ। আমি এবার অ্যাটেন্ডেন্স নিয়ে চলেন যাই। Oh, it is a one. Okay, can you see the slide? জি স্যার। ইয়েস স্যার। এই সিরিয়াল 1 আমি বলবো, আপনারা সিরিয়াল আছেন? ইয়েস স্যার। 2 3 Yes, sir. 4 ইয়েস স্যার। 5 ইয়েস স্যার। 6 ইয়েস স্যার। 7 ইয়েস স্যার। 8 ইয়েস স্যার। 9 10 ইয়েস স্যার। স্যার 9 স্যার। 10 ইয়েস স্যার। 11 Yes, sir. 12 13 Present, 12 sir. আছে? Hello, sir. 12, sir. ভাই টাইমলি কথা বলেন। 14 Present, sir. 15 Present, sir. 16 17 ইয়েস স্যার। 18 19 Present, sir. 20 Present, please. 21 21 আছেন? 22 Yes, sir. 23 Yes, sir. 24 Yes, sir. দুইজন কথা বললো, দুজনকে অ্যাটেন্ডেন্স দিব নাকি? Sir, 24, sir.
দিয়েছি। আপনার বাসায় মানে আরেকজন আছে যে